দেখুন গাড়ি ওরকম ভাবে খালের মধ্যে ঢুকে গেছে। পুরো 1 কিলোমিটারের উপর হয়ে গেল হেঁটে যাচ্ছে, এখনো রাম মন্দির কোথায় খুঁজে পেলাম না। তো এখানে বিজেপির ফ্ল্যাগ লাগানো আছে, দেখুন গাড়ি পুরো ঠেকিয়ে রেখে দিয়েছে, পুরো গাড়ির ক্র্যাশ ফেলে দিয়ে কিচ্ছু বলার নেই। গাড়ি একদম পুরো দেওয়ালে লাগানো, আমার এখানে এত পিছনে জায়গা, সাইডে এত জায়গা, পুরো গাড়ির পিছনে চিপকে রেখে দিয়েছে। এই যে গাড়ির নাম্বার UP32HR7799। কি বলবো, কোনো মানে হয় এগুলোর? এত জায়গা থাকতে এইভাবে গাড়ি রাখার। সো আজকে শুরু করা যাক অ্যামেজিং জার্নি টু অযোধ্যা রাম মন্দির। সকাল সকালই মুডটা একটু গরম হয়ে গেছিল, যাই হোক আবার ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। আর এদিকে গাড়িতে তেলও মোটামুটি হাফ ট্যাঙ্কি হয়ে গেছে, তেল ভরে ফুল ট্যাঙ্কি করে নিতে হবে। ফুল ট্যাঙ্কি তেল থাকা মানে গাড়ির বিন্দাস, নিজেরও মেজাজ ঠিক থাকা। তো চলো, লখনৌ শহরের বাইরে দেখুন ট্রাকের লাইন, দেখুন উপরে, ওরে বাসে ফ্লাইওভার পুরো ট্রাকে ভর্তি, একদম পুরো ট্রাকে ভর্তি, বিশাল লাইন। ভাই আমি যেন ফেঁসে না যাই, আগে তাড়াতাড়ি ভাই এখান থেকে বার করে দাও। লখনৌ শহরের বাইরে দিয়ে আমি যাচ্ছি যদিও, কারণ ভিতরে ঢুকলে জ্যামে ফেঁসে যাবো সেই চিন্তা ভাবনা করে, কিন্তু এখান দিয়ে যেতে গিয়েও আবার ফেঁসে না যাই। কি জন্য গাড়িগুলো দাঁড়িয়ে আছে সেটাই বোঝা যাচ্ছে না। সকাল সকাল এক চক্কর মুড গরম হয়ে গেছে, আই হোপ আজকে আর মুড গরম হবে না। সো গুড মর্নিং গাইস, এখন অযোধ্যার রাম মন্দির যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর চেষ্টা করব, কারণ যদি তাড়াতাড়ি ওখানে দর্শন হয়ে যায় আমাদের প্ল্যানিং আছে এখান থেকে বেনারস যাওয়ার। গতকাল রাতে ঢোকার সময়ও দেখেছিলাম লখনৌ শহরের বাইরে এইরকম লরির জ্যাম, আর এখনো দেখছি। ওফ, কালকে ঢুকতেও মাথা খারাপ হয়ে যাচ্ছে, এখন বেরোতেও প্রায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো অতটা অসুবিধা হচ্ছে না, হতে পারে আর কি মাথা খারাপ যদি জ্যামে আটকে যাই। একটু একটু ছোটোখাটো জ্যামের মধ্যে আটকেছি, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে ন্যাশনাল হাইওয়েতে উঠতে পারলে একদম পুরো নিশ্চিন্ত। আজ একটা ক্যালকুলেশন করলাম যে ন্যাশনাল হাইওয়ে দিয়ে আমরা যে গাড়ি চালিয়ে যাই, আমাদের প্রত্যেক কিলোমিটারে 2 টাকা করে দিতে হয়। কালকে যেমন আগ্রা থেকে আসলাম লখনৌ, আরে ভাই পিছনের গাড়িটা কেন এত হর্ন বাজাচ্ছে, অদ্ভুত ব্যাপার। কালকে আগ্রা থেকে লখনৌ, সামনে গাড়ি রয়েছে, আমি কি তার গাড়ির মাথার উপর দিয়ে যাব? আগ্রা থেকে লখনৌ যখন আসলাম যে এক্সপ্রেসওয়ে দিয়ে, তো সেই এক্সপ্রেসওয়েতে 319 কিলোমিটার এক্সপ্রেসওয়ে, মাঝখানে কোনো টোল নেই। আগ্রাতে জাস্ট টোল দিয়ে ওই এক্সপ্রেসওয়েতে ঢুকলাম, আর লখনৌ এসে টোল দিলাম। বাহ, 300 কিলোমিটার রাস্তা, 319 কিলোমিটার রাস্তা, কোনো টোল নেই, বাহ বিন্দাস। কত আর হবে, 150-200 টাকা ম্যাক্সিমাম হবে। পরে যখন ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখছি, তখন দেখছি এই এতটা রাস্তায় টোল নেই, ওই একটা টোলই হচ্ছে 655 টাকা। 655 টাকা টোল। এই গোটা ট্রিপে একমাত্র লাদাখে বোধহয় আমরা কোনো টোল ট্যাক্সের জায়গা পাইনি, বাকি সব জায়গায় টোল ট্যাক্স আছে। এবং ক্যালকুলেশন করে দেখলে দেখা যাবে প্রত্যেক কিলোমিটারে প্রায় 2 টাকা। মানে ভাবতে পারছেন, আমরা পেট্রোল কিনছি তাতে ট্যাক্স দিচ্ছি, গাড়ি কিনছি তাতে ট্যাক্স দিচ্ছি, গাড়ি রোডে চালাবো বলে রোড ট্যাক্স দিচ্ছি, ইন্স্যুরেন্স করাচ্ছি, এত কিছু করাচ্ছি, তারপরেও টোল ট্যাক্সে প্রত্যেক কিলোমিটারে প্রায় 2 টাকা দিতে হচ্ছে। কিছু বলার নেই, আর কিচ্ছু বলার নেই, আমি কিচ্ছু বলবো না। এই এসে গেছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, এইবার সোজা যেতে হবে। আঙ্কেল নে बोला सीधा जाने का, इधर उधर नहीं जाने का, और सीधा राम मंदिर पहुंचने का। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠতে না উঠতে ব্যাস চলে এসছে টোল বাবু, আজকের প্রথম টোল। চলো নাও, লুটলো, জিতনা পারো লুটলো, টোল বাবু লুটলো। बस टोल जल्दी करो। वाह गुड, लूट लिया ना, अच्छा है, चलो। এখান থেকে ট্যাঙ্কি, ব্যাস ছোড় দো, ব্যাস কাট হয়ে গেছে, ছোড় দো। এখান থেকে ট্যাঙ্কি ফুল করিয়ে নিলাম, 1959 টাকা 13 পয়সা। সো ট্যাঙ্কি ফুল, গাড়ি বিউটিফুল।
अब জার্নি भी होगा ब्यूटीफुल। चल चल बेटा चल। জায়গা এটা সিএনজি, এখানে প্রচুর সিএনজি পেট্রোল পাম্প তো বলা যাবে না, এগুলোকে সিএনজি স্টেশন বলা যাবে, কারণ এগুলো থেকে শুধুমাত্র সিএনজির গাড়িতেই সিএনজি ভরা হয়। আর এইদিকে প্রচুর সিএনজির গাড়ি আছে, ইউপি, দিল্লি, হরিয়ানায় প্রচুর সিএনজির গাড়ি আমি দেখলাম, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই লেভেলের নেই। আর ওয়েস্ট বেঙ্গলে তো সিএনজির আলাদা স্টেশন কোথাও আছে নাকি আমি নিজেও জানি না, আমি দেখিনি, খেয়াল করিনি কখনো। কিছুক্ষণ আগেই আর একটা রোড দেখলাম, যেটা বারাবাঙ্কি হয়ে যেতে হবে অযোধ্যা। ওটা 98 কিলোমিটার ছিল, কিন্তু এই রোডটা হচ্ছে 103 কিলোমিটার। জানি না গুগল কেন এটা দেখালো, এটা আমার টাইমও কম লাগছে। আসলে মাঝে মাঝে গুগল এমন ঘেঁটে দেয় না ভাই, 5 কিলোমিটার রাস্তা কমানোর জন্য শহরের ভিতর দিয়ে বেশি টাইম নিয়ে যাওয়ার থেকে 5 কিলোমিটার বেশি পূর্বাঞ্চল এক্সপ্রেস দিয়ে গিয়ে কম টাইমে যাওয়াটা বেটার নয়? কিন্তু মাঝে মাঝে গুগল ঘেঁটে দেয়। আবার মাঝে মাঝে এমন হয় যে গুগলের উপর বিশ্বাস করি না, তারপর আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা বরং বেশি ঘেঁটে যায়। তো এটাই একটা সমস্যা, যে গুগলকে কখনো কখনো বিশ্বাস করাও যায়, বিশ্বাস করাও যায় না, মানে এই একটা ব্যাপার আর কি। একবার আসল ব্যাপার হচ্ছে এই রোডগুলো তো প্রথমবার যাচ্ছে, এটাই একটা সমস্যা। সেকেন্ড টাইম আর এই প্রবলেমগুলো হবে না। সেকেন্ড টাইম মোটামুটি একটা আন্দাজ চলে আসবে যে হ্যাঁ এইখান দিয়ে গেলে এইখান দিয়ে যাওয়া যাবে, এখান দিয়ে গেলে তাড়াতাড়ি হবে, ওখান দিয়ে গেলে দেরি হবে। চলো দেখা যাক আজকে গুগল ঘাঁটলো, মানে গুগল ঘাঁটলো বলতে গুগলের কথা শুনিনি, না আমি ঘাঁটলাম না গুগল ঘাঁটছিল, সেটা বোঝা যাবে অযোধ্যা পৌঁছানোর পর। সামনের বাইকার ভাই যাচ্ছে, তার আবার নাম্বার প্লেট নেই, বাইকেও যা কাদা টাদা লেগে রয়েছে। এ কোথা থেকে আসছে ভাই? এত কাদা মেঘে তো আমার গাড়ি একমাত্র রয়েছে রাস্তায়, আর কোনো গাড়িকে তো দেখছি না এরকম কাদা মেঘে রয়েছে। এই বাইকটাও এরকম কাদা মেঘে রয়েছে। এও কি আসছে লাদাখ থেকে জানি না। আমার গাড়ি ধোয়ানোর পর্যন্ত এখনো পর্যন্ত একটু টাইম পেলাম না, জায়গা পেলাম না, এই একটা সমস্যা হয়ে গেল। এই গাড়ি নিয়ে যখন আমি কলকাতায় পৌঁছাবো, পাবলিক দেখে পাগল হয়ে যাবে, ভাববে এই চাষ করে কোথা থেকে এলো গাড়িটা। আর অযোধ্যা দেখাচ্ছে বাঁ দিকে যেতে হবে, তার মানে সামনে থেকে এবার আমাদের পূর্বাঞ্চল এক্সপ্রেসে ছাড়তে হবে, ছেড়ে বাঁ দিকে ঢুকতে হবে। চলো আর কিছু করার নেই, ম্যাক্সিমাম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়েই আসলাম, এবার বাঁ দিকে যেতে হবে। আর 59 কিলোমিটার বাকি রয়েছে অযোধ্যা। তো অযোধ্যা যে রাস্তা দিয়ে ঢুকতে হবে সেই রাস্তায় এত ট্রাক দাঁড়িয়ে আছে কেন ভাই? জ্যাম করে রাখিস নি তো? যাওয়ার রাস্তা আছে তো? কে জানে। পুরো ট্রাকের সারি, কোথা দিয়ে যাবো রে? যা বাবা, পুরো তো রাস্তা জ্যাম করে রেখে দিয়েছে, কোথা দিয়ে যাবো? যাক আছে, কিছুটা জায়গা ছেড়ে রেখেছি। বাবা, ভাবছিলাম যে ওরাই হয়তো জ্যাম করে রেখে দিয়েছে, ঢুকতে পারছে না বলে। মাঝে মাঝে করে এরকম বদমাইশি। যাক, ঢুকে গেছি। টোল তো নিশ্চয়ই থাকবে সামনেই, খুব তাড়াতাড়ি থাকবে টোল। হ্যাঁ বলেছিলাম টোল থাকবে, সামনেই টুলুবাবু বসে আছেন। চলো টুলুবাবুর প্রাপ্য দিয়ে আমরা বেরিয়ে যাই। কে টুলুবাবু, একটা দুটো তো ছাড়তে পারেন, সব জায়গায় নিতে হবে? হ্যাঁ হ্যাঁ বুঝেছি, টুলুবাবুকে টুলু দিতে হবে। চলো গুড। টুলুবাবু বিন্দাস আছে সব জায়গায়। অযোধ্যা আবার বাঁদিক, কোথা দিয়ে যাচ্ছি রে ভাই? আগেকার দিনে যখন জিপিএস ছিল না, এসব ছিল না, তখন মানুষ কিভাবে যাতায়াত করতো সেটাই হচ্ছে সব থেকে বড় চিন্তার বিষয়। এখন তো জিপিএস অনেকটাই হেল্প করে, তখন মানুষের পক্ষে বোঝা খুব সমস্যা ছিল। এই বলেছিলাম ট্রাকগুলো গন্ডগোল করছে, ট্রাক বেয়ে ছাড়িয়ে এইদিকে লাইনে দাঁড়িয়ে পুরো জ্যাম, গুগলে পুরো রেড দেখাচ্ছে। এই জায়গা থেকে কতক্ষণে বেরোতে পারবো সেটাই হচ্ছে চিন্তার বিষয়। দৌড়, কোনো মানে হয় এগুলো? ট্রাক বেতে ট্রাক ভর্তি হয়ে পুরো লাইন ভর্তি, সামনে পুরো জ্যাম। কারণ বেরোতে পারলে হয়, খুব সমস্যা, এগুলো কন্ট্রোল করা দরকার। সিঙ্গেল লাইনে থাকতো তাও ঠিক আছে, এখন দুটো তিনটে করে ট্রাক পাশাপাশি দাঁড়িয়ে।
ওহ, বেশ কিছুক্ষণ পর এই জ্যাম থেকে মুক্তি পেয়েছি। কি জঘন্য জ্যাম! এই ন্যাশনাল হাইওয়েতে জ্যাম মারাত্মক মারাত্মক। একবার দুবার আমি ফেসেছি। পুরো 6-7 ঘন্টা কিভাবে কেটে যায়, মানে কিভাবে দাঁড়িয়ে থাকতে হয়। ওই জন্য ন্যাশনাল হাইওয়েতে জ্যামে আমি কখনো আটকাতে চাই না। এদিক দিয়ে ওদিক দিয়ে যেমন করি হোক বেরিয়ে চলো ভাই। এখানকার জায়গাগুলোর অদ্ভুত নাম। কোনোটার নাম হচ্ছে গোন্ডা, কোনোটার নাম কুচেরা। গোন্ডা একটা টাইপের ছিল ইন্ডিয়ার মধ্যে সব থেকে নোংরা শহর, যে গোন্ডা, এরকম ভাবে মনে রাখতাম আমরা তখন। গন্দা শহর গোন্ডা। আর কুচেরা শুনলেই মনে হচ্ছে কাচরা কাচরা। কি এলাকার নাম রে ভাই! এই এলাকাগুলো কি একসময় খুব নোংরা থাকতো নাকি? এরকম গোন্ডা, কুচেরা এরকম ধরনের নাম কেন? নাম শুনলেও হাসি লাগে। এক একটা জায়গার সত্যিই নাম এমন ধরনের হয় যে শুনলে হাসি লাগে। আর খুব বেশি হলে পার হয়েছি মাত্র 20 কিলোমিটার হয়েছি কিনা তাও জানি না, ম্যাক্সিমাম 20 কিলোমিটার পার হয়েছি। আবার চলে এসেছে টুলু বাবুকে এবার 120 টাকা দিতে হবে। ভাবতে পারছেন 20 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে আমাকে দিতে হচ্ছে 120 টাকা। ভাই ফোনটা একটু অন্যদিকে গিয়ে কর, লেগে গেলে তো তখন আবার আমারই দোষ হবে। 120 টাকা, তাহলে এবার বলুন কি বলবেন ভাই? ওট তাহলে কিছু বলার আছে? মাত্র 20 কিলোমিটারে, তাহলে আমার হিসাবে কত হলো? প্রত্যেক কিলোমিটারে 6 টাকা করে পার কিলোমিটার। মানে কিছু বলার নেই ভাই। উত্তরপ্রদেশে, বিহারে অত্যাধিক পরিমাণে টোল, অত্যাধিক পরিমাণে। আমরা লাদাখই ভালো করেছি। রাস্তা একটু খারাপ ছিল ঠিক কথাই, অ্যাডভেঞ্চারাস ছিল, কিন্তু কোনো জায়গায় কোনো টুলুবাবু ছিল না। কোনো টাকা খরচা হয়নি টুলুবাবুর পিছনে। আর টুলুবাবু যা টাকা নিচ্ছে তাতে গাড়ি ড্যামেজ হলে সেই গাড়ি সারাতে সেই টাকা খরচা হয়ে যাবে, তার থেকে কম খরচায় গাড়ি সারানো হয়ে যাবে। অযোধ্যা শহর আর 13 কিলোমিটার বাকি, আর তার আগেই দেখাচ্ছে দ্য ল্যান্ড অফ রামা। কোন দিকে ভাই? তীর চিহ্ন তো ডান দিকে দেখালো, গুগল তো সোজা দেখাচ্ছে, আর ডান দিকে তো কিছু দেখাচ্ছেও না। সোজাই তো রাস্তা রয়েছে, ডান দিকে তো কোনো রাস্তাও নেই। আর মেঘ করে রয়েছে। একদিক দিয়ে ভালো, বৃষ্টি না হলেই হলো। মেঘ করে থাকলে একটু আবহাওয়াটা ঠান্ডা থাকবে, গায়ে রোদ লাগবে না, কষ্ট কম হবে। কিন্তু বৃষ্টি পড়িস না, তাহলে আবার খুব বাজে জিনিস হয়ে যাবে বৃষ্টি পড়লে। আচ্ছা এবার বুঝেছি ওই তীর চিহ্নটার মানে। আমি প্রথমে ভাবছিলাম তীর চিহ্নটা হয়তো ইন্ডিকেট করছে আমাকে ডান দিকে যেতে হবে। তীর চিহ্নটা ইন্ডিকেট করছে ওটা রামের তীর বুঝাচ্ছে ওটা। ওটা কোনো রাস্তার ইন্ডিকেশন নয়। ও, অযোধ্যায় ঢোকার আগে কি সুন্দর সাজিয়েছে ল্যাম্পপোস্টগুলো। তাতে ল্যাম্পপোস্টগুলো অনেকটা সেই তীর ধনুকের মতো বানানো। তীর ধনুকের ল্যাম্পপোস্ট, তাতে দুটো করে লাইট ঝুলছে। কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব অপূর্ব। মানে ক্যামেরায় কতটা বুঝাতে পারছে জানি না, কিন্তু বাস্তবে দেখতে সত্যিই ভালো লাগছে। এখানে একটাই সমস্যা, কাউকে কিছু জিজ্ঞাসা করার উপায় নেই। যাকেই জিজ্ঞাসা করবে পুরো ছিনে জোকের মতো, আমি নিয়ে যাচ্ছি চলুন 100 টাকা দিন, 200 টাকা দিন। মানে অদ্ভুত ব্যাপার, কেউ কিচ্ছু এমনিতে ফ্রিতে বলবে না। আর এখানে সহায়তা করার মতো পুলিশও পাচ্ছি না। রাস্তা এত ঘুরে ঘুরে, এইগুলোই আমার অসহ্য লাগে। কোনো একটা জিনিস দেখতে এসে সেই দেখার আনন্দটাই এখানে নষ্ট হয়ে যায়। কোথা দিয়ে গাড়িটা ঢোকাবো? রাম মন্দির হয়েছে, পার্কিং তো নিশ্চয়ই থাকবে। সেই পার্কিং কোথায় আছে সেই খুঁজে বার করাটাই হচ্ছে সব থেকে বড় চাপের। রাম মন্দিরে ডাইরেক্ট গাড়ি ঢোকাতে দিল না। এখানে একটা সরকারি পার্কিং আছে, সেখানে গোকুলধাম না কি নাম, সেখানে পার্কিং করে এখন টোটোয় করে রাম মন্দিরের দিকে যাচ্ছি। কি সমস্যা, এই সরু রাস্তা দিয়ে সেই যেতে হচ্ছে। এখন কত দূরে রাম মন্দির দেখা যাক। পুরো 1 কিলোমিটারের উপর হয়ে গেল হেঁটে যাচ্ছে, এখনো রাম মন্দির কোথায় খুঁজে পেলাম না। কেউ সঠিকভাবে বলছে না, কিছু না, সব টাকা। আমাকে 200 টাকা দিন, নিয়ে যাব টোটো, আমি এত দূর পর্যন্ত যেতে পারবো। তারপরেই আবার আরেকজন টোটো বলছে এখান দিয়ে যাওয়ার আমার পারমিট আছে, আমার সঙ্গে চলুন 100 টাকা। এখানে শুধু টাকার গল্প। আসল কোথায় যে রাম মন্দির সেটাই এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। মন্দিরের প্রায় কাছে চলে এসেছি, কিন্তু কোথায় মন্দির এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছি না। প্রায় 1.5 কিলোমিটারের উপর হাঁটা হয়ে গেল। কোনো রকমে মন্দিরের গেট পর্যন্ত বহু কষ্ট করে এই নিয়ে এসছি, ঠিকমতোভাবে হাঁটতেও পারছে না। তো যাই হোক, মন্দিরের ভিতর পর্যন্ত আর দেখা হয়নি, কিছু করার নেই। এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় আর প্রচুর হাঁটা। মানে যতদূর পর্যন্ত ইজি করা যেত তার থেকে অনেক কমপ্লিকেট। এইভাবে সম্ভব না। বয়স্ক মানুষ অনেক আসছে, কিন্তু জানি না
প্রায় 5 কিলোমিটার দূরে গাড়ি রেখে 3 কিলোমিটার টোটোতে এসে 2 কিলোমিটার হেঁটে মন্দিরে এসে এখানে আবার এই ধাক্কাধাক্কি পোষাচ্ছে না। জাস্ট দূর থেকে রামকে নমস্কার করে ফিরে যাচ্ছি। এই দেখুন পুরো জনসমুদ্র একেবারে। ভগবান রামকে নমস্কার জানিয়ে চললাম। এদিকে আরো অনেক প্রচুর মন্দির আছে। যাই হোক, ভালো লাগলো, খারাপ লাগলো, যাই হোক লাগলো এসে। এইবার আগে গাড়ি পর্যন্ত যাই, তারপর বলছি। গাড়িতে চলে এসেছি। এবার একটু বলাই যায় যে জিনিস খুব সহজভাবে করা যায়, মানুষকে দর্শন করানো যায় সহজভাবে, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে অত্যাধিক পরিমাণে মানুষকে ঘুরিয়ে ঘুরিয়ে টোটোওয়ালাদের পয়সা দিয়ে, মানে কেউ যদি ভাবে যে আমি যাব নিজের চেষ্টায় ঠিকভাবে দেখবো, তো তাকে প্রচুর বেগ পেতে হবে। নয়তো ওই দালাল ধরুন, ওই এজেন্ট ধরুন, তাদেরকে টাকা দিন, তাদের সঙ্গে চলুন, তাহলে হয়তো কিছুটা হলেও তাড়াতাড়ি যেতে পারে। আর আজকে এখানে আসছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তার জন্যও হতে পারে, জানি না এটা কি কারণে, কিন্তু আমার মনে হয়েছে যে জিনিসটা খুব সহজভাবে মানুষকে দর্শন করানো যেত। গাড়িগুলো এরমভাবে একটা যে কোনো জায়গায় এরমভাবে ফেলে রেখে দিয়ে চলে যেতে হচ্ছে। বলছে সরকারি পার্কিং, কিন্তু কোনো নিরাপত্তা নেই, কিচ্ছু নেই। এত বড় মন্দির বানানো হয়েছে, সেখানে পার্কিং মানে সুন্দরভাবে পার্কিং থাকা দরকার ছিল, সুন্দরভাবে যাওয়ার ব্যবস্থা থাকা দরকার ছিল, মানুষ সুন্দরভাবে দর্শন একদিক দিয়ে দর্শন করবে বেরিয়ে আসা দরকার ছিল। এখানে পুরোপুরি মনে হয়েছে এজেন্ট রাজ চলছে। পুরো চতুর্দিকে এজেন্ট, প্রচুর চতুর্দিকে দালাল, তারা মন্দির দর্শন করাবে। টোটো না ধরলে যেতে পারবেন না। নিজে গাড়ি নিয়ে এসেছি, কিন্তু আমি মন্দিরের ভিতরেও গাড়ি রাখতে পারলাম না। মন্দিরে যাওয়ার জন্য আমাকে টোটো ভাড়া করতে হলো, টোটো ভাড়া করার পরেও 1.5-2 কিলোমিটার হাঁটতে হলো। মানে ব্যাপারটা আমার ভালো লাগেনি। মনে হচ্ছে যে মন্দিরটা তো বহু পুরনো মন্দির নয়, জাস্ট নতুন বানানো হচ্ছে। সুতরাং সমস্ত ব্যবস্থা করা যেত, কেন জানি না, আমি জানি না। আর আমরা চলেও এসেছি খুব ভালো টাইমে, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। যাই হোক, আপাতত এই পার্কিং থেকে বেরোনো যাক। আর ওই জায়গায় এত বাজে অবস্থা, এই যে ওই গাড়িটার একটা চাকা নিচে ঢুকে গেছে। এত ছোট্ট করে একটুখানি জায়গা করে রেখা রয়েছে যে কিছু করার নেই। দেখছি, দাঁড়াও। দেখুন পার্কিং থেকে বেরোনোর সময় অবস্থা দেখুন, গাড়ি ওইরকম ভাবে খালের মধ্যে ঢুকে গেছে। একটা কোনো সুন্দর ব্যবস্থা নেই, কোনো সুন্দর ব্যবস্থা নেই যে মানুষ সুন্দরভাবে যাবে বা আসবে বা কিছু করবে, কিচ্ছু ব্যবস্থা নেই। গাড়িটাকে এখন ওখান থেকে কিভাবে তুলবে কিচ্ছু বলা যাচ্ছে না। দেখি নেমে দেখি কি হচ্ছে। যাক, ওই অবস্থায় ওখান থেকে বেরিয়ে এসছি, তাই ভগবান রামের আশীর্বাদ যে এই বৃষ্টির মধ্যে অন্তত পড়তে হয়নি, বেরিয়ে আসতে পেরেছি। এবার গাড়িতে বসে আছি, এবার বৃষ্টি হয় যাওয়াবি হোক, কোনো অসুবিধা নেই। এবার ঠিক টুকটুক করে গাড়ি এগোবে। আর খিদে পেয়ে গেছে, আগে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে আগে উঠি, তা নাহলে আজকে যোগী আসার কথা আছে, ইউপির মুখ্যমন্ত্রী। বাই চান্স রোড মোড ব্লক করে দিলে মুশকিল হয়ে যাবে। খেতে গিয়ে লাস্টে দেখা যাবে 8-9 ঘন্টা এখানে আটকে থাকতে হবে। কোনো প্রয়োজন নেই, আগে আগে এখান থেকে বেরো। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আসায় রোড ক্লোজ আছে, এরকম একটা লোকাল রোড দিয়ে ঢুকিয়ে দিয়েছে, কিছু করার নেই। আর এইখানে এই ভোজনালয়ে খাবার খেয়ে নিয়েছি, জলের পেটি নিয়ে নিয়েছি। আজকে সারাটা রাত গাড়ি চলবে। এই জলের পেটি, ক্যাম্পার জলের পেটি। আরেকটা লাগবে না, চলো বন্ধ করো। পেট পুজো হয়ে গেছে। প্রয়োজনীয় যে কটা জিনিস আজকে রাস্তায় রাখবে সে কটা জিনিস কিনে নিয়েছি। এইরকম পরিস্থিতিতে বেনারসে গিয়ে আর ঘোরার মতো ক্ষমতা নেই, সব বেনারসকে স্কিপ করে দিচ্ছি। এখান থেকে ডাইরেক্ট যাব নবদ্বীপ। এই মুহূর্তে রয়েছে অযোধ্যায়, অযোধ্যা থেকে এইবার বেরোবো। সো এই ভিডিওটা এখানেই ক্লোজ করছি। আই হোপ কিছুটা অন্তত বোঝাতে পেরেছি এখানকার পরিস্থিতি আর আমাদের অবস্থা। নেক্সট পার্টে দেখা যাক একটানে নবদ্বীপ যেতে পারি নাকি। এখান থেকে দেখাচ্ছে প্রায় 17 ঘন্টা লাগবে এখনো গাড়ি চালাতে। অলরেডি আজকে এখন বাজে হচ্ছে 3টে, আমরা বেরিয়েছি 9টায়, মানে 6 ঘন্টা অলরেডি গাড়ি চালানো হয়ে গেছে। এখনো 17 ঘন্টা দেখাচ্ছে গাড়ি চালাতে, প্রায় 23 ঘন্টা ধরে নিন, মোটামুটি 25-26 ঘন্টা কন্টিনিউ গাড়ি চালাতে হবে। তো সেটা কি পারবো, সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। না পারলে মাঝখানে কোথাও থেকে যাব। তো দেখা যাক কি হয়, সেটা নেক্সট পার্টে আপনারা দেখতে পাবেন। এই ভিডিওটা এখানেই ক্লোজ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন।